দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। নির্বাচনমুখী বাংলাদেশ ধারণা করা হচ্ছে রাত পোহালে অর্থাৎ আগামীকাল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে, তবে আগামীকালেই এই তারিখটি ঘোষণা করা হবে নাকি দু একদিন সময় নেওয়া হবে সেটা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা কল্পনা আছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে নির্বাচনমুখী সেটির স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। এই অবস্থায় দেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে একটি জনমত জরিপ করা হয়েছে। যে জনমতে তারা ভোটারদের কাছে জানতে চেয়েছেন কাদের আসলে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে ভোটাররা দেখতে চান, প্রধানমন্ত্রী কে হতে পারেন, কোন দল ক্ষমতায় যেতে পারে, এবং একই সঙ্গে তারা বিশ্লেষণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গত কয়েক মাসের কার্যক্রম। সরকার কতটা জনগণকে সন্তুষ্ট করতে পেরেছে, কতটা জনগণ তাদের নিয়ে অসন্তুষ্ট, একই সঙ্গে সংস্কার কার্যক্রম যেটি চলমান আছে সেই সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স কেমন সেটিও ভোটারদের এই জরিপে উঠে এসেছে। সবচেয়ে বড় কথা, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা দুই ছাত্র উপদেষ্টা তারা আগামীকাল পদত্যাগ করতে যাচ্ছেন। অর্থাৎ তারা হয়তো আগামী নির্বাচনে প্রার্থী হবেন, কিংবা যেহেতু তাদের সমর্থিত একটি রাজনৈতিক দল এনসিপি সেটি আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই লেভেল প্লেইং ফিল্ডের স্বার্থেই তারা পদত্যাগ করছেন। এই অবস্থায় যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী, সেখানে প্রশ্ন উঠছে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তারা কতটা সাংঘর্ষিক অবস্থায় কিংবা কতটা মুখোমুখি হতে যাচ্ছে এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায়, যেটির আভাস এর মধ্যে দেখা যাচ্ছে। জামাতের পক্ষ থেকে বিএনপিকে আক্রমণ করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে জামাতকে আক্রমণ করা হচ্ছে। তবে এই আক্রমণ শুধু মুখের কথার যুদ্ধে সীমাবদ্ধ থাকলে সেটি হয়তো রাজনৈতিক সংস্কৃতিতে নতুন কোনো সমস্যা তৈরি করতো না। সমস্যা তৈরি হবে তখনই যখন এই দুটি দল কিংবা দলের কর্মীরা মাঠের লড়াইয়ে কিংবা সংঘর্ষে লিপ্ত হতে পারে, সেই আশঙ্কা। এবং সেই অবস্থা তৈরি হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি কতটা সামাল দিতে পারবে, যেটির ফল আসলে নির্ধারণ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটি বাংলাদেশের জনগণের কাছে বহু আকাঙ্ক্ষিত, সেটি কতটা সুষ্ঠু হবে। অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমরা আজকের আলোচনায়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মুস্তফা সরওয়ার এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মুস্তফা সরওয়ার, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই, নির্বাচন নিয়ে নানা সংশয়, নানা অনিশ্চয়তা, এখনো দেশের অনেক মানুষ বিশ্বাস করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তাদের কাছে যথেষ্ট কারণ আছে। আবার একটি বড় অংশ বিশ্বাস করেন বাংলাদেশে এখন নির্বাচনের ট্রেনে চড়ে উঠেছে, ট্রেনের হুইসেল বাজতে যাচ্ছে এবং বগিগুলো যথারীতি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে। আপনি কোন দলে, যে দলে থাকেন সেই দলের পক্ষে আসলে আপনার কাছে যুক্তি কি আছে? না, আমি এর দুটো দলের কারো দলে নই। ওকে, কিন্তু যে অ্যাজ অ্যান অবজারভেন্ট যেটা আমি দেখছি, যে আমার যেন মনে হচ্ছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং তার সমস্ত সাইন সিমটমস গুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় যেন এতে কোনো সন্দেহের এখন করার ঠিক হবে না। তবে ইউ নেভার নো, যে হয়তো একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে যেতে পারে, হয়তো একটা ভূমিকম্প চলে আসতে পারে, হু নোস। এ ধরনের কেউ হয়তো এসে, হু নোস, বাংলাদেশের এক অজানা শত্রু এসে হয়তো একটা অ্যাটমিক বম মেরে দিল। এমনি পরিস্থিতিতে তো নির্বাচন হওয়া সম্ভব না। কিন্তু এ ধরনের ব্যাপার ছাড়া আমার মনে হয় যে নির্বাচনের যে ট্রেন্ড এটা চলা শুরু করেছে, এবং এই কয়েক ঘন্টার মধ্যে, আজকে আমাদের তো এখানে রাত, আজকে ভোর রাতের দিকে, ধরেন 3-4টার দিকে আমার যেন মনে হয় যে তফসিল শিডিউলটাকে ঘোষণা করা হবে। এরপরই নির্বাচনের যে আবহাওয়াটা আরো ঘনীভূত হবে, অ্যাক্টিভিটিস প্রচুর বেড়ে যাবে, এবং আমার যেন মনে হচ্ছে তখন এই ট্রেনকে থামানো অসম্ভব হয়ে যাবে। আমার মনে হয় যে নির্বাচনটা হবে। এতদিন আমাদের যত সন্দেহ ছিল, আমি কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে অনেক আগে
প্রথম দিকে আমি কিন্তু এটাকে সন্দেহ করছিলাম, কারণ বিভিন্ন সাইন সিমটম দেখছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি যখন দেখলাম যে লন্ডন ইসের পর থেকে, মিটিং এর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা যেটা, তাতে কিন্তু আমার মনে হয়েছিল যে নির্বাচনটা আসলে উনি উনি করে উনি নির্বিঘ্নে চলে যেতে চান। হ্যাঁ, মানে সেফ এক্সিট। আমার মনে হয় দ্যাট ইজ হ্যাপেনিং। এবং এই নির্বাচনে যেই জিতুক না কেন, আমি আশা করব যেন একটা স্মুথ ট্রানজিশন হয়। এর মাঝখানে আমি একটা কথা বলবো, যেমন ধরুন দুটো প্রতিদ্বন্দ্বী দল বর্তমানে, জামাত ইসলাম এবং বিএনপি, তারা তাদের নিজস্ব চিন্তাধারা রয়েছে, নিজস্ব যেটাকে আমরা বলি তাদের প্ল্যাটফর্ম রয়েছে, সেই অনুযায়ী তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং এখানে বাংলাদেশের যে সংস্কৃতি, তাতে যে মারামারি মোটেই হবে না, জি, এটা কিন্তু আমরা এই এই প্রশ্নে আমরা আসব। তবে আগে নির্বাচনী ফয়সালাটা সেরে নিই। অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেটি হলো আপনার প্রশ্নের উত্তরটি আরেকটু সংকুচিত করে দিই। সেটি হলো যদি তফসিল ঘোষণা হয়ে যায়, তফসিল ঘোষণা হওয়ার পর যে সংশয় অনিশ্চয়তা কারো কারো মধ্যে আছে, সেটি কি কেটে যাবে? অর্থাৎ যারা বলছিল যে নির্বাচন হবে না, সেনাবাহিনীর ইন্টারেস্ট আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারেস্ট আছে, কিংবা দেশের বাইরে থেকে অনেকগুলো শক্তির ইন্টারেস্ট আছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেটি কি কেটে যাবে কিনা? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে এই প্রশ্নের জন্য। হ্যাঁ, আসলে একটা নির্বাচন যখন হয় একটা দেশে, বাংলাদেশ তো একটা ছোটখাটো জনসংখ্যার দেশ না। বাংলাদেশে মনে করেন যে সারা আমেরিকার অর্ধেক পপুলেশনের বেশি বাংলাদেশে বসবাস করে একটা ছোট দেশ হলেও আমাদের ভোটার সংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, এবং বাংলাদেশ একটা বিগত দশকগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীতে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করেছে, একটা ভালো পজিশন নিয়ে আছে। সুতরাং বাংলাদেশের ইলেকশনের প্রতি তো সবার নজর থাকবে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে নজর অবশ্যই আছে। সুতরাং যখন একটা ইলেকশন, মানে বাংলাদেশের ইলেকশনটা দেখেন এইবার প্রথমবারের মতো একটা ইলেকশন আছে যেটা মানুষ খুবই বেশি, আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে আসলাম এবং দেখলাম যে মানুষ খুবই আবেগে আপ্লুত, মানুষ ভোট দিতে চায়, ভোটমুখী বাংলাদেশের মানুষ আসলে ভোটটাকে তাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হিসেবে দেখে। এটা একটা কাইন্ড অফ ঈদের মতো, নবান্নের মতো। কিন্তু একটা ইলেকশন যখন তৈরি হয়, এটা পিছনে তো অনেক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, অনেকদিন ধরে ওয়ার্কআউট করে একটা জায়গায় নিয়ে আসা হয়, একটা ফাইনাল মোমেন্টামে নিয়ে আসতে হয়, যে ফাইনাল মোমেন্টামের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি। তো এটা আমরা ইদানিং কাল যে সব অ্যাক্টিভিটিস সেগুলো দেখে আমরা বুঝতে পারছি, যেমন নির্বাচন কমিশন, প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করা, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা, এবং নির্বাচনী তফসিল তারা ঘোষণা করতে যাচ্ছে এই মর্মে প্রেস বিজ্ঞপ্তি আসা, এগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আমরা বাংলাদেশের ইলেকশনের দিকে যাচ্ছি। তবে হ্যাঁ, যেটা আপনি বললেন, সংখ্যা তো থাকবেই, সংখ্যা সব জায়গায় থাকে। স্যারও যেটা ব্যক্ত করলেন যে যদি সুনামি বা একটা বোমা মতো যদি কোনো দুর্ঘটনা ঘটে, হ্যাঁ অনেক কিছু আমরা প্রেডিকশন তৈরি করতে পারি, এবং অনেক ন্যারেটিভ এর আগেও তৈরি হয়েছে, এবং কিছু দলগুলোর মধ্যে সংশয় সন্দেহ দেখা দিয়েছে। ইউনূসকে নিয়ে আমরা অনেক বিতর্ক করেছি, এবং এগুলোর দো চালান বহু কিছু আমরা হয়েছে। বাট হাউএভার ফাইনালি আমরা এখন যে স্টেজে পৌঁছেছি, এখন আমাদের নির্বাচন নিয়ে সংশয়ের আসলে কোনো জায়গা নেই, পিছুপা হওয়ার কোনো জায়গা নেই। এখন আমরা ইলেকশন করব, সামনে ইলেকশন হবে, আগামী 2-1 দিনের মধ্যে তফসিল হয়তো ঘোষণা হয়ে যাবে, যেটা আমরা বুঝতে পারছি আপাত দৃষ্টিতে। এবং নির্বাচনী দলগুলো তো আপনি দেখেছেন যে তারা অলরেডি প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি দুইবার প্রার্থী তাদের ঘোষণা করেছে, জামাত ঘোষণা করেছে, এনসিপি অলরেডি তাদের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে। শুধুমাত্র আওয়ামী লীগ বাদে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, জাতীয় পার্টিও মোটামুটি মনে হচ্ছে ভিতর দিক থেকে প্রস্তুত। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে জাতীয় পার্টি হয়তো সামনে আসে, তাদের প্রার্থীতা গুলো সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। তবে আপাত দৃষ্টিতে সবকিছু দেখে মনে হচ্ছে, সব পাজল গুলো যদি আমরা একসাথে করি, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে হ্যাঁ, নির্বাচন একটা হতে যাচ্ছে। সন্দেহ থাকতেই পারে, কিন্তু নির্বাচন আমরা করতে যাচ্ছি নিশ্চিত। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমরা আলোচনার মোড়টা একটু ঘুরিয়ে নিতে চাই। প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে, এর আগে বেশ কয়েকটি জরিপ হয়েছিল, সবগুলো জরিপেই মোটামুটি কাছাকাছি একটা ফলাফল পাওয়া যাচ্ছিল, কিন্তু প্রথম আলোর জরিপটা বেশ চমকপ্রদ। তারা যে পার্থক্যটা দেখাচ্ছে, অর্থাৎ বিএনপি এবং জামাতের সমর্থনের দিকে যে পার্থক্য দেখাচ্ছে, সেটি প্রায় জামাতের চেয়ে 2.5 গুণ বেশি বিএনপির সমর্থন। এবং অন্যান্য আরো কিছু কিছু জায়গায় তারা জরিপের বিশ্লেষণ করেছে, জরিপটা দেখার সুযোগ নিশ্চয়ই হয়েছে। এই জরিপ কতটা বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হচ্ছে, কিংবা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে জরিপটি হয়েছে বলে আপনি মনে করেন? না, আমি যেহেতু এই জরিপটার ডিটেলটা জানি না, ডিটেলটা মানে অ্যাভেলেবল না, কোনো পত্রিকাতে দেখিনি, কোনো মানে কোনো অনলাইনের কোথাও আমি দেখিনি, কাজে এটা কতটা সায়েন্টিফিক্যালি বেসড হয়েছে আমি একটু সহযোগিতা করতে পারি আপনাকে। সেটি হলো যে এই জরিপটি চালানো হয়েছে 1342 জনের মধ্যে, এবং যেই এলাকাগুলোকে বেছে নেওয়া হয়েছে সেই এলাকাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটের শহরাঞ্চল,
ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী উপজেলা, বরিশালের গৌরনদী উপজেলা, কুমিল্লার চান্দিনা উপজেলা, ময়মনসিংহের ভালুকা উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলা। এগুলোতে 1342 জনের মধ্যে জরিপটি করা হয়েছে। হ্যাঁ, এটা আমি দেখেছি। হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলছি, যেমন ধরুন এই যে আনসাম্বলটা তারা নিয়েছে, যুক্তরাষ্ট্রে যেটা হয় সেখানে কিন্তু দলীয় ডিস্ট্রিবিউশন থাকে, যে ডেমোক্রেটিক পার্টির কতজন, ইন্ডিপেন্ডেন্ট কতজন, রিপাবলিকান কতজন, এ ধরনের কোনো আমি ডেটা ওখানে দেখিনি। আরো একটা ব্যাপার, এই জরিপ যেটা করা হয়েছে সেটা কিন্তু একটু ন্যারো জরিপ। কেন আমি বলছি, যে যারা পড়তে পারে, অনলাইনে যারা পড়তে পারে অথবা পত্রিকা যারা পড়তে পারে, এই যে আনসাম্বলটা তাদেরকে দিয়ে তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে অনেক লোক হয়তো পড়তে পারে, তারা অল্প অল্প করতে পারে, একটা সই দিতে পারে, যেভাবে আমরা আমাদের মানে নিরক্ষরতার ক্যালকুলেশন করি। কাজে সেই ক্ষেত্রে এই আনসাম্বলটা কতটা সায়েন্টিফিক, যেটা যুক্তরাষ্ট্রে করা হয়, সেটা আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু এর ভিতরে যে জিনিসটা এসেছে সেটা খুব ইন্টারেস্টিং। যেমন আমি একটা বলবো, যে আমি যেটা খুব লক্ষ্য করার চেষ্টা করছিলাম, যে তরুণ ভোটাররা কি করবে 18 বছর থেকে 24 বছর বয়স পর্যন্ত। তার অর্থ আমি যদি এটাকে বাংলাদেশে ট্রান্সলেট করি, হ্যাঁ, তাহলে অ্যাপ্রক্সিমেটলি যে ছাত্রগুলো আপনার ইন্টারমিডিয়েট পাস করার পর, এইচএসসি পাস করার পর থেকে এমএ পাস করা পর্যন্ত, এই গ্রুপটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। এখানে ওয়ার্কার্স থাকবে, অন্য থাকবে, কিন্তু যেহেতু তারা রেস্ট্রিক্ট করেছে যারা পড়তে পারে প্রিন্ট অথবা অনলাইনে, তাতে আমার যেন মনে হয় যে এই গ্রুপের ভেতরে, এটা আমার স্পেকুলেটিভ, যে একটা বিরাট অংশ হবে যারা হয়তোবা স্কুল মানে কলেজ ইউনিভার্সিটির ছাত্র। এদের যে এটা দেখলাম সেটা আমাকে খুব বিস্মিত করেছে। হ্যাঁ, যে আমি ভাবছিলাম যে এখানে তাদের যে মানে ইচ্ছা, হ্যাঁ, তারা হয়তো বলবে যে বিপ্লবটাই খুব সাকসেস, এটা সেটা ইত্যাদি। কিন্তু ওই প্রশ্নের যে উত্তরের যদি আমি প্যারাফ্রেজ করতে যাই, হ্যাঁ, তাহলে দেখা গেল যে এর মধ্যে আমি লক্ষ্য করলাম অ্যাপ্রক্সিমেটলি 30-র মতন টোটাল। আমি দুটো নাম্বারকে যদি যোগ করি, হ্যাঁ, তাহলে 30-র মতো হয়ে যায়। সেই 30 আমি আপনাকে বলতে পারবো, কারণ আমি একটা ডেটাটাকে রেখেছিলাম। 18 থেকে 24 বছর বয়সী ভোটারদের 25.5% মনে করে নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য প্রভাব পড়বে। আর এই বয়সী ভোটারদের 4.7% ধারণা নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়বে। তার অর্থ আপনি দেখুন, মাত্র 4.7% ধারণা যে নির্বাচনে জুলাই অভ্যুত্থানের ব্যাপক প্রভাব পড়বে। তার অর্থ কি? তার অর্থ যে আপনি দেখবেন যে যে ঘটনাটা ঘটছে তাতে আমি খুব বিস্মিত হয়ে যাচ্ছি, যে এমনকি ঢাকা কেন্দ্রকে আমরা দেখব, সেটা যদি আপনি দেখেন ঢাকা কেন্দ্র এবং ওই যে বড় বড় শহরের কথা বললেন, যেখানে আমরা ভাবছিলাম যে ওখানে ছাত্রদের বাহুল্য বেশ, তারা হয়তো এই জুলাই বিপ্লবের চেতনায় তারা ভোটটাকে তারা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে হলো যে তার নাম্বার খুবই কম, মানে 4.7%, হুইচ ইজ কোয়াইট লো। কাজে এই জন্য আমি মনে করি যে এই নির্বাচনে এই যে ডেটাটা আসছে সেটা মানে আমি যদি ধরে নেই যে সায়েন্টিফিক্যালি ইট ইজ ডান কারেক্টলি, তারপরেও কিন্তু প্রেডিকশন করা যায় না। যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে অনেক সায়েন্টিফিক্যালি করা হয়, কিন্তু তা যদি হতো তাহলে তো হিলারি ক্লিন্টনই উইন করে যেত। হ্যাঁ, এরকম কিন্তু আমরা অনেকবারই এগুলো লক্ষ্য করেছি। কাজেই এটা একটা ডেটা, এটার একটা ফাউন্ডেশন রয়েছে, কিন্তু এটাই যে সত্য প্রতিফলিত হবে তা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু আমি যে ফিল্ডের বিভিন্ন জিনিস যে অবজার্ভ করছি এবং যোগাযোগ করে যেটা দেখছি, তাতে নির্বাচনে আমার যেন মনে হচ্ছে যে বিএনপি সম্ভবত মেজরিটি পেয়ে যাবে। মানে আই এম নট শিওর হোয়েদার দে ক্যান গেট অ্যাবসলিউট মেজরিটি, কিন্তু তারা মেজরিটি পাবে। এবং এখানে যেটা ক্যালকুলেট করা হয়েছে এই প্রথম আলোর এই হিসেবে, তাতে তো ভূমিধস বিজয়ের কথা।
মানে কারণ অ্যাবসলিউট মেজরিটি, যেটি বিএনপির অনেকেও হয়তো এই আত্মবিশ্বাসটা পাচ্ছেন না যে তারাই অ্যাবসলিউট মেজরিটি পাবেন, তারা এখন মেজরিটির জন্য লড়াই করছেন সেখানে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, হ্যাঁ। বাংলাদেশে মাত্র ৩-৪ পয়েন্টের ডিফারেন্সে এর আগে যতগুলো নির্বাচন আমরা দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ২-৩-৪ পয়েন্টের ডিফারেন্স, ওই যেগুলো ন্যায্য নির্বাচন হয়েছে তাতে আমরা দেখলাম সিটের নাম্বারে কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, কাজেই ওটা কিন্তু এবারে আপনি উড়িয়ে দিতে পারেন না। যেখানে ধরেন ২.৫ গুণ না হলেও যদি এমনকি 5%-এর ডিফারেন্স থাকে তাহলে কিন্তু ইলেকশন ফলাফলে একদম মানে আর কি ভূমিধস বিজয় ঘটবে বিএনপি। আমি সেটা দিব্যি করে বলতে পারবো না, তবে সাইন্স সিমটম যা দেখা যাচ্ছে তাতে আমার যেন মনে হয় মধ্যপন্থী, আমি আবার সেটাকে রিপিট করছি, মধ্যপন্থী এবং অনেক পরিবর্তনের ধারা এসে, ট্রান্সফরমেশনের ধারা এসে যে বিএনপির যে ম্যাচিউরিটি এবং তারা যে লিবারেল ডেমোক্রেটিক মধ্যপন্থী দল, হ্যাঁ, এটাই যেন যেন মনে হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বড় মানে আকর্ষণ। এবং তাতে সে হয়তোবা ডক্টর মোস্তফা কারণ একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হলো আপনি তো বলছিলেন যে তরুণ কিংবা ছাত্রদের মধ্যে একটা অংশ আছে, তাদের বিশ্লেষণটা তারা এর আগে যে নির্বাচনগুলোতে সাম্প্রতিক সময় ভোট দিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনগুলো, সেইখানে তো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল কোথাও জিততে পারলো না। তাহলে এই তরুণরা যখন ভোট দিতে যাচ্ছেন তখন তারা শিবিরকে জিতিয়ে দিচ্ছেন, জামাতের সংগঠন কিংবা বলা যেতে পারে আলাদা একটা সংগঠন, তাদেরকে জিতিয়ে দিচ্ছেন, কিন্তু জরিপ বলছে তরুণরা বিএনপিকে ভোট দেবে কিংবা বিএনপিকে ক্ষমতা দেখতে চায়। এরকম দুটো জায়গায় কি আপনার কাছে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে? দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেনস আই এম হিয়ারিং ফ্রম ইউ। মানে আপনার সঙ্গে আমি অনেক প্রোগ্রাম করেছি, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি রেলিভেন্ট, আপনি ঠিক আসল জায়গায় হাত দিয়েছেন। তার অর্থ ওই বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো কি সঠিক হয়েছে নাকি ওর ভিতরে কোনো কারুকার্য রয়েছে, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ এই সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু একটি দল, যে দল বিজয় করেছে তাদের লোকরাই কিন্তু ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রেজিস্ট্রার সব পদ দখল করে আছে। হ্যাঁ, কাজে ওখানে কি ঘটেছে আমরা জানি না, কিন্তু এই নির্বাচনে আগে যে এই যে আসলো জরিপটা, তাতে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যেটা আমি আপনাকে ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছি, যে এমনকি ঢাকা কেন্দ্রে এই যে ছাত্র সংসদের নির্বাচনের কতটা প্রতিফলন হবে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। যেমন 4.7% ও 4.8%, যেটা আমি আসছি, যদি এই ছাত্রদের এই যে আমি স্টুডেন্ট গ্রুপটাকে বললাম 18 বছর থেকে 24 বছর পর্যন্ত, এদের যদি এই হয় ইম্প্যাক্ট, এই পোলে যে পোলিংটা দিয়েছে প্রথম আলো 4.8%, তাহলে কিন্তু মানে যেটা আমাদের সন্দেহ ছিল যে এই ছাত্র সংসদের নির্বাচনে যে বিজয়টা, ইটস নট গোনা বি কাউন্টেড এট অল, ইটস নট গোনা মেক এনি ইম্প্যাক্ট অন দ্য পলিটিক্যাল ইলেকশন। যে নির্বাচন হতে যাচ্ছে তাতে এর কোনো প্রতিফলন হবে না। এমনকি আমি বলতে পারি, আপনাকে আমি বলি যে যেমন ধরেন আমার মনে হয় এটা 8 নম্বর ঢাকা, যেখানে মির্জা আব্বাস আছে, হ্যাঁ, এটা ঢাকার 8 কোথায়, তাই তো? ঢাকা 8, আমি নাম্বারটা হয়তো ভুল করতে পারি, না আমি কনফার্ম, ঢাকা 8, জি 8। এই 8-এ কিন্তু মির্জা আব্বাসের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বী, তাতে তো একটা রিকশাওয়ালা, মানে দ্যাটস অ্যাবসলিউটলি, এবং ওসমান হাদি, এবং আরেকজন প্রার্থী আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং সাদিক কায়েম। হ্যাঁ, সাদিক কায়েম দুজনই আছে, জি। তাহলে আমার যেন মনে হয় এমনকি ঢাকা 8 কেন্দ্রে পসিবলি ওই ওসমান হাদি সাদেক কায়েমের চেয়ে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ঢাকার এই কেন্দ্রে, যেখানে জামাত ইজ এ ভেরি ফর্মিডেবল পার্টি, মানে ইউ ক্যানট ইগনোর ইট, কিন্তু জামাতের ভোট স্প্লিট হয়ে যাবে। ওই ওই ভদ্রলোক যে মানে সাদেক কায়েম ভার্সেস ওখানে হয়তো মির্জা আব্বাস উইন করবেন আমার যা মনে হয়, কারণ তার নেটওয়ার্ক ভয়ঙ্কর স্ট্রং। ভোট যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, মির্জা আব্বাসের বিপক্ষে যারা আছে তারা সাদিক কায়েম, ওসমান হাদি, এইসব জায়গায় ভাগ হয়ে গেলে মির্জা আব্বাস হয়তো পার পেয়ে যেতে পারেন, ওখানে উনি উইন করবেন আমার যা মনে হয়। কিন্তু ওই দুজনের মধ্যে যদি আলটিমেট নির্বাচনে যেটা আমার মনে হবে যে সাদেক কায়েম উইল গেট লেস ভোট দেন ওই যে ওসমান হাদির চেয়ে, হ্যাঁ, ওসমান হাদির চেয়ে, তাহলে সেটা কি প্রমাণ হলো? এই যে ছাত্রদের যে এই যে বিশ্ববিদ্যালয়ের ভোট,
এর কিন্তু কোনো প্রতিফলন হলো না, মানে এমনকি ঢাকা ৮ নম্বর কেন্দ্রে। আমার মনে হয় যে আমরা মানে অপেক্ষা করব, অনেক চমক আসবে বাংলাদেশের এই নির্বাচনে। হ্যাঁ, এই চমকগুলো খুবই মজাদার হবে। আমরা দেখব যে এই যে যারা যা দাবি করছে, এক এক দল দাবি করছে যে তারা নাকি সব সিট পেয়ে যাচ্ছে, গভর্নমেন্ট ফর্ম করছে, কিন্তু আমার যেন মনে হয় যখন ফেব্রুয়ারির ওই নির্বাচনের পরে আমরা ফলাফল পাবো, তখন অনেকেই বিস্মিত হবেন। আই থিংক জি, আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে এই জরিপটা নিয়েই একটু জানি। সেটা হলো যে জরিপটা আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে, কারণ জরিপটা করা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং সিস্টেমে, এবং এটি আমরা যদি টোটাল বাংলাদেশে 12 কোটি ভোটারের কথা বলি, 12,76,00,000 ভোটার বাংলাদেশে, সেখানে মাত্র 1,342 জনকে মতামত নেওয়া হয়েছে, যেটি যদি আমরা ভোটের হিসেব করি তাহলে 0.00105%, অর্থাৎ 1%-এর কাছাকাছিও যেতে পারেনি। 0.00105%-এর মতামত, এবং এটি কয়েকটি নির্দিষ্ট এলাকায় করা হয়েছে। এই এলাকাগুলোর যে বিশ্লেষণটি পাওয়া যাচ্ছে, যে এলাকাগুলোতে করা হয়েছে, আমরা যদি ধরে নেই জামাত সর্বোচ্চ ভোট পেয়েছিল 1991 সালে 18টি সিট, সেখানে এই এলাকাগুলোর মধ্যে শুধুমাত্র খুলনা 5 আসনে জামাত জিতেছিল। অর্থাৎ জামাত যেসব জায়গায় জিতে সেসব এলাকায় এই জরিপটি হয়নি, এটি অনেকেই বলছেন। সেই জায়গা থেকে একেবারেই শতাংশের হিসেবে 2.5 গুণের ব্যবধান, এটি কি আসল চিত্র, নাকি মনে হয় অন্য জরিপগুলো ভুল ছিল, অন্য জরিপগুলোতে একেবারে 3%, 4% এরকম কম পার্থক্য দেখানো ছিল? কি এমন পাল্টেছে? ধন্যবাদ। চমৎকার বিষয় যে বাংলাদেশে এইভাবে ইলেকশন পূর্ববর্তী যে জরিপগুলো হয়, দেখেন কোনো একটা জরিপ কিন্তু টোটাল মানুষের সেন্টিমেন্টকে রিফ্লেক্ট করে না। মানুষ কি চায়, গ্রামের মানুষ কি চায়, শহরের মানুষের চাওয়ার মধ্যে তার কিন্তু একটা পার্থক্য আছে। আবার বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবকরা কি চায়, তাদের সাথে আবার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার একটা পার্থক্য আছে। সুতরাং যে জরিপটা হয়েছে, এই জরিপটা আপনি দেখেছেন যে মাত্র 1200-1300 মানুষের মধ্যেই এই জরিপটা হয়েছে, তাই না? এর মধ্যে দিয়ে আপনি যেটা বললেন যে এটা 0.01%-এর মতো জায়গায় এই যে জরিপটা, এটা দিয়ে আসলে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবো না। কিন্তু এটা কি আমাদেরকে কোনো ইনসাইট দেবে, আমাদেরকে কোনো ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে কি আমাদেরকে সহযোগিতা করবে? হ্যাঁ, এটা সহযোগিতা করবে। এই ধরনের জরিপ ক্রমাগতভাবে আরো চলতে থাকবে। প্রথম আলো এবং অন্যান্য বিভিন্ন সংস্থা আছে, এনজিও আছে, তারা জরিপ করবে, আন্তর্জাতিক সংস্থাগুলো জরিপ করবে, পত্রিকাগুলো জরিপ করবে, এবং সামনের দিনে এইসব জরিপ নিয়ে যখন আমরা আরো চুলচেরা বিশ্লেষণ করবো, নির্বাচন যখন এগিয়ে আসবে, তখন কিন্তু আমাদের কাছে বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হবে। তবে হ্যাঁ, জরিপ হওয়াটা ভালো। জরিপ হলে হয় কি, একদিক দিয়ে দলগুলো সচেতন হয়, তাদের মধ্যে তাদের যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলোকে তারা ফিক্স করতে সচেতন হয়। যেমন এই জরিপটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ধরেন যে 25% মানুষ জামাতকে ভোট দেওয়ার পক্ষে তারা মতামত দিচ্ছেন, এবং 65% মানুষ তারা ভোট দিচ্ছেন বিএনপির পক্ষে। বিএনপির একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির একটা সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এট দ্য সেম টাইম জামাতও কিন্তু খুব ভালো করছে। জামাত যে মানে 25% মানে কি, ধরেন 300 আসনকে যদি কম্পেয়ার করি আমরা জামাত, তাহলে এই জরিপ যদি আমরা লেটস সে একটা ফোকাস হিসেবে যদি বা ফোরকাস্ট হিসেবে আমরা নেই, তাহলে কিন্তু 70-80 বা 100 খানেকের কাছাকাছি আসন কিন্তু জামাত পাওয়ার একটা সম্ভাবনা আছে। অন্য সাইডে বিএনপি প্রায় 150 বা 200 মতো আসন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, রাইট? তাহলে তো বুঝে যাচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি। এগেইন আমি যেটা আপনি আপনার কথার মধ্যে তুলে নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়গুলো যে ভোটগুলো হলো বিভিন্ন সময়ে, আমরা দেখলাম যে জামাত শিবির সেখানে ভালো করছে। এটার কারণটা কি? আসলে বিশ্ববিদ্যালয় যদি আপনি ইন্টারনাল পলিটিক্স এ দেখেন, সেটা কিন্তু গ্রামের মানুষের প্রতিদিনের মানে যাদের চাহিদা খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের জন্য যে সংগ্রাম করা, সেই সংগ্রামটা কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্র থেকে করতে হয় না। বিশ্ববিদ্যালয় ছাত্ররা কি করে, তারা এক দলকে পানিশ করার জন্য আরেক দলকে নিয়ে আসে। মানে ইনকামবেন্সি সেখানে একটা কাজ করে। এবং শহরের মানুষগুলো শিক্ষিত বেশি, ইয়াং যুবকরা তারা মনে করেন যে বর্তমান অবস্থা, আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান, বিপ্লব, এগুলোকে দেখে তো সবচেয়ে বেশি বিবেচনা করে। এট দ্য সেম টাইম বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলো তো আমাদের দেশকে শাসন করেছে, এবং প্রত্যেকের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেকের সময় কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি হয়েছে, প্রত্যেকের সময় দেশ থেকে টাকা পাচার হয়েছে। এগুলো তো মানুষ ভোট দেওয়ার সময় কিন্তু এগুলো মানুষ মাথায় রাখে। আর যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে শহর কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ছাত্রদের কেন্দ্রিক, এবং ছাত্রগুলো বেশিরভাগ হচ্ছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে, এবং তারা কিন্তু খাদ্যবস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসার জন্য কিন্তু তারা সংগ্রাম করে না। তারা সংগ্রাম করে হচ্ছে তাদের প্রতিদিন তাদের উপরে যে দলীয় চাপ থাকে, হলে একটা সিট পাওয়া নিয়ে, কিংবা মানে ওখানে তারা সচক্ষে খাবার ডাইনিং টেবিলে বুঝতে পেরেছি। অর্থাৎ দুটো কনসেপ্ট একটু ভিন্ন, রাষ্ট্র পরিচালনা আর বিশ্ববিদ্যালয়ের চাহিদাগুলো এক না। রাইট।
জি। এই জরিপগুলো যদি আরো সামনে ব্যাপকভাবে, মানে আপনি যে বললেন, আবার বাংলাদেশের মানুষের কিন্তু একটা আবেগ, আঞ্চলিক আবেগও কিন্তু কাজ করে। যেমন রংপুরে যদি জরিপ করানো হয় তাহলে কিন্তু জাতীয় পার্টির পক্ষে কিন্তু সেটা ভালো কাজ করতে পারে। আবার খুলনা অঞ্চলে যদি জরিপ করানো হয় তাহলে হ্যাঁ, আরেক এইটা দলের একটা পক্ষে ওইটা বিষয় ভালো হতে কাজ পারে করতে যে পারে। যে শতাংশ দেখানো হয়েছে রাজনৈতিক দলগুলোর 4টি দলের কথা বলা হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি এবং আওয়ামী লীগ। কিন্তু জাতীয় পার্টি, এবি পার্টি, হেফাজত ইসলাম, আরো যে পার্টিগুলো আছে বাংলাদেশে প্রায় তো 50টির মতো পার্টি, অন্যদের ভোটের কোনো শতাংশ এই জরিপে আসেনি। রাইট। আরো ভালো জরিপ সামনে আসবে, আমরা অপেক্ষা করছি। অবশ্যই ভালো জরিপ, আরো সায়েন্টিফিক জরিপ তৈরি হবে সামনের দিকে। আমরা শিখছি, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার কাছে আব্দুর রশিদ, আপনার কাছে জানি সেটি হলো যে জুলাইয়ের বিষয়টি, অর্থাৎ জুলাইয়ের চেতনায় নির্বাচনের কতটা কাজ করবে, এটি যখন প্রশ্ন করা হয়েছিল 23% মানুষ মনে করছেন খুব ভালো কাজ করবে, কিন্তু এনসিপি ভোট পাবে মাত্র 0.8%, 0.8%, এমনটি বলা হচ্ছে। অর্থাৎ এনসিপির এই দুরবস্থা, যেখানে বিএনপি জামাতের সমর্থন কত হতে পারে এটি নিয়ে একটু সংশয় আছে, এনসিপির অবস্থাটা এত করুণ, এত নাজেহাল, এত বাজে অবস্থা কেন? দেখেন, আমিও মনে করছিলাম যে এনসিপি খুব ভালো করবে এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এই সংগঠনটি সবচেয়ে ভালো জায়গায় চলে আসবে। অন্ততপক্ষে প্রথম স্থানে না থাকলেও দ্বিতীয় স্থানে থাকবে বা তৃতীয় স্থানে থাকার উচিত ছিল। কিন্তু তাদের এই মানে এই জরিপের মধ্যে আমি যে ফলাফল দেখছি তাতে তো খুবই আমি আশাহত এবং আমরা দুঃখ পাচ্ছি এবং কষ্টও পাচ্ছি। হাউএভার, এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু দেখেন, আপনি আরেকটা জরিপে এখানে দেখানো আছে যে বাংলাদেশের মানুষ আসলে কোন কোন আবেগগুলোকে কেন্দ্র করে ভোট দেয়। প্রথমত তারা কিন্তু মার্কাকেই দেখে। প্রায় 50% মানুষ কিন্তু এই জরিপের মধ্যে বলেছে যে তারা কিন্তু মার্কা দেখে প্রথমে তারা ভোট দিতে যায়। এরপরে তারা প্রার্থীকে দেখে। ধরেন যে 15% হচ্ছে প্রার্থীর আচরণ, এরপর 10% হচ্ছে যে প্রার্থী ভালো কাজ করলো না মন্দ কাজ করলো সেটার উপরে। তাহলে এখন এনসিপি এই নতুন দলটাকে কিন্তু এখনো গ্রামের মানুষ চিনতে শিখেনি। মানে 70% মানুষ গ্রামে বসবাস করে, তারা কি আসলে এনসিপি কে ভালো করে চেনে কিনা? এইটা যদি আপনি দেখেন, বাংলাদেশে ঐতিহাসিকভাবে ধানের শীষ এবং নৌকা আওয়ামী লীগ বা বিএনপি এবং জাতীয় পার্টি এবং জামাত, এই 4টা দলকেই কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় থেকে কিন্তু বাংলাদেশ মানুষ দেখে আসছে। সুতরাং বাংলাদেশের মানুষ এই নতুন দলটাকে নিচ্ছে না। হয়তো এটা হতে পারে যে too many people can be a burden for the nations as a পলিটিক্স। তো সেই কারণে হয়তো আমরা দেখবেন উন্নত বিশ্বে যেমন টু পার্টি সিস্টেম আছে, আমেরিকাতে টু পার্টি সিস্টেম আছে, ভারতেও দেখবেন যে অনেক ছোট ছোট দল আছে, কিন্তু ফাইনালি কিন্তু উপরের দলগুলোই হচ্ছে মোটামুটি রাষ্ট্র নির্ধারণ করে। তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি যে জায়গাটায় গেছে, এনসিপি কে বাংলাদেশের মানুষ এখনো চিনে উঠতে পারেনি, মানে এখনো বুঝে উঠতে পারেনি। আর গণ অভ্যুত্থানটা তো শুধুমাত্র এনসিপি করে নাই, এর পিছনে বিএনপিও ছিল, জামাতও ছিল। সুতরাং এনসিপি নেতৃত্ব সেভাবে দিতে পারলেও বাংলাদেশের মানুষ মানে এখনো চিনতে পারেনি, সেই আবেগের জায়গাটা তৈরি করতে পারেনি তারা। জি, আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই। সেটি হলো এনসিপির 2 ছাত্র প্রতিনিধি যারা সরকারে আছেন, তারা বাংলাদেশ সময় বুধবার তারা পদত্যাগ করতে যাচ্ছেন, অর্থাৎ যেটি প্রত্যাশিত ছিল যে তফসিল ঘোষণার পর তারা আর সরকারে থাকবেন না। অনেকেই এটিকে সমালোচনা করতেন যদি তারা থাকতেন, কিংবা তাদের নিজেদের নির্বাচনী খায়েশও থাকতে পারে যে তারা নির্বাচন করবেন। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা তাদের দলের অন্যরা নির্বাচন করছেন, তারাই বা কেন মন্ত্রী এমপি হবেন না? বিষয়টি হলো এনসিপি কেন এই দুরবস্থা কেন? তারা তো একটা নেতৃত্ব দিয়েছে একটা ফ্যাসিস্ট সরকারকে, হঠাতে তারা একেবারে জীবন বাজি রেখেছিল। এবং নিশ্চিতভাবে আপনিও কল্পনা করতে পারেন যদি কোনো কারণে আওয়ামী লীগ সরকার টিকে যেত, তাহলে এই ছেলেগুলোর, অর্থাৎ এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই এই সার্জিস, আরও যারা আছেন তাদের, মাহফুজ আলম নয় ঠিক আছে মাস্টার মাইন্ড হিসেবে লুকিয়েছিলেন, তার পরিচয় জানা যায়নি, আমরা যাদের পরিচয় জেনেছি, আওয়ামী লীগ যাদের পরিচয় জেনেছে, তাদের অবস্থাটা কতটা বাজে হতো। সেই জায়গায় তারা কিন্তু জীবন বাজি রেখে লড়েছে, কাজ করেছে। আজকে 1.5 বছরের মাথায়, কিংবা নির্বাচন যদি আর 2 মাসের মধ্যে হয়ে যায়, সেই সময়টাতে এত বাজে অবস্থা কোনো বিপ্লবী বিশ্ব ইতিহাসে আছে কিনা যে বিপ্লবী দলগুলো তাদের এতটা করুণ অবস্থা হয়ে যায়? সেটা মানে কম, মানে থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু কম খুব। কিন্তু এনসিপির যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কি, একটা মানে একটা বিশাল অভ্যুত্থানের পর ওরা যখন ক্ষমতায় এলো, ওরাই তো ক্ষমতায় এলো, এবং দেখা গেল যে ওরাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল মানে
দল, অলমোস্ট লাইক হিজ নিয়োগকর্তা, একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা। উনি বলেছেন এবং উনি ওদেরকে হেল্প করেছেন। যেমন ওরা সব জায়গায় প্রোটোকল পেত, ওরা যে অ্যাপয়েন্টমেন্ট যেখানে যাকে দিতে চেয়েছে সেটাই পেয়েছে। এগুলো এখন তো আমরা সব ক্লিয়ার আমাদের কাছে, যে ঊর্ধ্বতন যে পজিশনস গুলোতে ওরাই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কিন্তু এটা করতে গিয়ে ওরা কিছুটা মানে করাপশনের সঙ্গে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, আরো একটা ব্যাপার ঘটেছে, যে এই বিশাল আন্দোলনের পরে যে মবক্রেটিক যে নর্মটা তৈরি হয়েছে, চারিদিকে এখানে গিয়ে ওকে ধরো, ওর বাড়ি ভাঙ্গো, ওখানেই করো, এগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করে না। আমরা 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 যদি ভিতরে ভিতরে দেখি, হ্যাঁ, একটু সহানুভূতি নিয়ে বলি না কেন, এনসিপির ব্যাপারে একটু সহানুভূতি নিয়ে বলি না কেন, যে যদি দুর্নীতির কথা বলা হয়, দুর্নীতিটা কে করেছেন? নাহিদ করেছেন? না, তার ব্যাপারে তো সেই অভিযোগটি আসেনি। দুর্নীতিটা কে করেছেন? আসিফ করে, এই হাসনাত আব্দুল্লাহ করেছেন, সার্জিস করেছেন, মানে কে করেছেন? করেছেন আসিফ মাহমুদের পিএস কিংবা আসিফ মাহমুদের মন্ত্রণালয় করেছে বলে একটা অংশের কথা বলা হচ্ছে, অর্থাৎ এক ব্যক্তির কথা বলা হচ্ছে। আপনি যদি মবক্রাসির কথা বলি, কয়টা জায়গায় এনসিপির ছেলেরা গিয়ে করেছে? কেন শিবিরের ছেলে, জামাতের লোক, বিএনপির লোক তারা করেনি? এবং একই বিপরীতে তো আপনি যদি দুর্নীতির কথা বলেন, বিএনপির যে পরিমাণ চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতির কথাটি আলোচনা হচ্ছে, সে জায়গায় তারা তো নস্যি, শিশু। তাহলে মানে তাদের ব্যাপারে এত খারাপ অবস্থা কেন? না না, সেটা আলোচনা হচ্ছে, আলোচনা হওয়া। আর ইন দি ফিল্ড আপনি কি বাংলাদেশের কোনো একটা অফিসে, মানে আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলেন, আমি একটু তাহলে ঘুরে আসবো, যে কোন একটা অফিস দেখান যেখানে করাপশন ছাড়া চলছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কাজে দুর্নীতির কথা বলে আপনি যদি জনগণকে বোঝাবার চেষ্টা করেন যে আমি খুব একজন ধোয়া তুলসী পাতা, পাবলিক ডাজ নট টেক ইট, এটা পাবলিক অ্যাকসেপ্ট করে না। কারণ অফিসে গিয়ে, যেমন ধরেন রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি দেখছেন যে যে লোকটা ক্লার্ক কিংবা অন্য, তার আপনি লেবাস দেখেই বুঝবেন যে তার সঙ্গে হয়তোবা নাও থাকতে পারে, কিন্তু লেবাস দেখে মনে করবেন তার সঙ্গে জামাতের একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু ড্রয়ার খুলে দিচ্ছে আপনার টাকা নেওয়ার জন্য। আমি নিজে একবার দেখেছি, আমি নিজে একবার ঢাকার গুলশান এলাকাতে যে মানে রেজিস্ট্রার অফিসটা, সেখানে আমি দেখলাম যে লোকটা কিন্তু, সে আমার সঙ্গে এলিভেটরে দেখা হয়েছে, সে কিন্তু অন্যকে বলছে নামাজের ব্যাপারটা খুব সিরিয়াস। হ্যাঁ, আমি শুনছি, পরে দেখলাম যে ওই লোকটাই, মানে আমার সামনে 4-5 জন লোক ছিল, আমি দেখছিলাম, দেখার জন্য গিয়েছি, সে ড্রয়ারটা টেনে দিল, ওইখানে টাকা ঢুকিয়ে দিল। হ্যাঁ, দি সেম ম্যান। কাজে আপনি যদি এখন বাংলাদেশের সাধারণ মানুষকে বলেন যে এই দল ধোয়া তুলসী পাতা, নোবডি ইজ গোনা টেক ইট। এবং সবচেয়ে বড় কথা হলো, যে ভোটারদের কাছে আপনি ভোট চাইছেন, এই ভোটাররাই তো ভোটের আগের দিন রাতে আপনার কাছ থেকে টাকা নেয়। মানে আপনি শুধুমাত্র দেন তা তো নয়, তারাই তো টাকা নিয়ে ভোট দেয়, অর্থাৎ ভোটারদের মধ্যে তো সেই করাপশনের বিষয়টা আছে। হ্যাঁ, আবার তদবির করছে। কাজে এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে করাপশন, তাতে আমরা এতদিন ধরে, এই 15 মাস ধরে শুধু অযথা একটা দলকে টার্গেট করে আমরা প্রচারণা চালিয়েছি, সেটা বিএনপি। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে আমরা এই অপবাদকে বারবার 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 বলে মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছি। কিন্তু কমন পাবলিক যারা অবজারভেন্ট, তারা, বাঙালিরা খুবই অবজারভেন্ট, এমনকি একটা রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেন ঢাকায়, দে আর ভেরি অবজারভেন্ট। তারা জানে যে বাংলাদেশে কেউ ধোয়া তুলসী পাতা না, কারণ প্রতিদিন তারা এটা দেখছে, যে অফিসে যাচ্ছে, যেখানে কাজে যাচ্ছে, দে আর সিইং ইট। তারা নিজেরাও করছে তদবির, এটা সেটা, এগুলো কিন্তু করাপশন, তদবির, কাজে এগুলো রয়েছে। কিন্তু আমি ব্যাক টু দি এনসিপি, এনসিপি যে মবক্রেসির ব্যাপারে যে নেতৃত্বের ভূমিকাতে আমরা তাদেরকে দেখেছি, তারা বুলডোজার ডেকেছে, তারা তাদের ফেসবুকে ডিক্লেয়ার করে দিয়েছে যে আজকে গিয়ে ওই বাড়ি ভাঙবো, এই যে জিনিসগুলো, এবং ওখানে আগুন লাগাও। মানে আপনি গাজীপুরের কয়েকটি ইনসিডেন্ট ইউ রিমেম্বার, হ্যাঁ, যে রাত্রে গিয়ে একজনের বাড়িতে ঢুকে তাকে এক্সটর্শন করার চেষ্টা, এই জিনিসগুলো কিন্তু মানুষ লক্ষ্য করেছে, দেখেছে, এবং এটা আগেও যে ছিল না তা আমি বলছি। কিন্তু এই এনসিপির রাজত্বকালে, যখন তারা আসলে ডিফ্যাক্টো গভর্নমেন্ট পার্টি, তখন পাবলিক দেখলো যে এরা একদম এই ব্যাপারটা এত বড় আকারে ধারণ করলো, ইট বিকেম এ নর্ম। এর আগে আমরা কোনোদিন এই 15 মাসের আগে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে,
কিন্তু আমরা দেখিনি যে গ্রামের পর গ্রাম 64 জেলা সর্বত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া। এটি কিন্তু আগে আমরা এই লার্জ স্কেলে এবং এরকম একদম সিস্টেমিক ওয়ে, মানে কবেকার কথা বলছেন? 5 আগস্টের সময় বলছিলেন নাকি? হ্যাঁ, এই যে এনসিপির গভর্নমেন্ট, দ্যাট মিন্স ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সময়। না না, আমি বলছি কবেকার, মানে 64 ডিস্ট্রিক্টেই গ্রামের বাড়িতে আগুন, এটা কবেকার ঘটনা বলছেন? এই যে 15 মাসে এই গভর্নমেন্টের সময় সর্বত্র। আপনি বেশি দূর যেতে হবে না, আপনি নিউ ইয়র্কে আপনার যারা বন্ধু আছে, হ্যাঁ, আপনাদের প্রোগ্রামে আসে কিনা, অন্য প্রোগ্রামে যায়, ওদেরকে জিজ্ঞেস করে যে থাকে নিউ ইয়র্কে, তার একটা লাইব্রেরি $100,000 খরচ করে রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটা লাইব্রেরি করেছে, লাইব্রেরিটিকে সে পুড়িয়ে দিয়েছে একটা গ্রাম। হ্যাঁ, মানে ওই লোক কিন্তু ঢাকায়, বাংলাদেশে নেই। তো এই যে টার্গেটের যে আটসা এবং লুটপাট হয়েছে, তাতে ওই গ্রামের লোকরা কি ভাবছে? ওই গ্রামে তো অনেক লোক, সব তো আর মানে গুন্ডামি করে না, মেজরিটি লোক ভালো, গুন্ডার দল খুব কম। কাজে তারা কি ভাবছে যে এই বাড়িতে কেন আগুন দিয়েছো, হোয়াট ইজ হিজ রং? আর সে অন্যায় করলে বিচার করো, হ্যাঁ, তার তুমি একটা বাড়িতে একটা আগুন ধরিয়ে দিলা। এই সমস্ত ব্যাপারে যে পাবলিক পারসেপশন এনসিপি সম্পর্কে খুব নিচে চলে গেছে। এই কারণে এই ছেলেগুলো স্যাক্রিফাইস করেছে, কিন্তু সেই স্যাক্রিফাইসটা আরো একটা আমি আপনাকে বলবো, আপনি আসিফ মাহমুদের ক্যাবিনেট সম্পর্কে আমি আপনাকে বলছি, এটা আজকের খবর, আপনার হয়তো চোখে পড়ে নাই। ক্যাবিনেট মিটিং এ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার মিটিং এ তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এরা ইলেকশনে দ্বারা অথবা না দ্বারা, দে উইল নট বি এবল টু কন্টিনিউ অ্যাজ দ্য উপদেষ্টা। এক, কাজে ওরা বাধ্য, এটা ওরা টের পেয়ে ওরা করছে। এক, দুই হলো ওখানে আদিলকে, যে আদিল করে একটা মোহাম্মদ আদিল, আদিলুর রহমান, জি, আদিলুর রহমানকে দিতে চেয়েছিল এর আসিফ মাহমুদের মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়, জি, কিন্তু সে নিতে চায়নি, কারণ ওখানে ইররেগুলারিটি আছে। হ্যাঁ, হি নোজ ইট। ক্যাবিনেটে থেকে, একই ক্যাবিনেটে থেকে উনি যদি ওটা জানেন যে ওখানে ইররেগুলারিটি আছে, উনি ওই অপবাদ দিতে চান নাই। তারপরে তাকে সবাই জোর করে তার মাথার মধ্যে ওটা, ও মাথার উপরে ওটা দিয়েছে। তার অর্থ কি? এপিএস ঘুষ খায় আর উপদেষ্টা জানে না? হায় হায়, কি যে বললেন আপনি! মানে আপনি জানেন যে এপিএস, হ্যাঁ, এপিএস ঘরের শুধু ঘুষ না, ঘরে কোথায় কি হচ্ছে, কয়টার সময় ঘুমাতে যাচ্ছে, কার সঙ্গে ঘুমাচ্ছে, কোথায় কি করছে, মানে পার্সোনাল সেক্রেটারি তো অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি পার্সোনাল বিষয় তো জানবেই, মানে পদটাই তো আসলে পার্সোনাল বিষয় জানা। যুক্তরাষ্ট্রে কিন্তু অতটা না, কিন্তু আমি তো বাংলাদেশে দেখেছি। আমি বাংলাদেশে আওয়ামী লীগ আমলের মন্ত্রী, তারপরে আপনার বিএনপি আমলের মন্ত্রী, জাতীয় পার্টি আমলের মন্ত্রীদের ওখানে আমি এপিএস এর ভূমিকাটা দেখেছি, যে হোয়াট দ্য এপিএস ডু। হ্যাঁ, যত মানে কোন মন্ত্রী, মানে লেনদেনটা তারাই সারে আর কি, লেনদেনটা তারাই সারে, ওরা লেনদেন করে কাগজটা এনে দেয়, উনি সই করে দেয়, উনি জানেন যে একটা ভাগ পাচ্ছেন। কাজে কারো এপিএস যদি 200 কোটি টাকার মালিক হয়ে যায় 3-4 মাসের মধ্যে, আপনি মনে করেন সেই উপদেষ্টা একজন ধোয়া তুলসী পাতা? না, অ্যাটলিস্ট তিনি যদি 4-5 বছর থাকতেন তাহলে। আপনি শোনেন, আপনি বেশি দূর যেতে হবে না, এই যারা উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, ওদের পোশাকের দিকে আপনি তাকিয়ে দেখেন, ওরা যে ঘড়িটা পরেছে, ওরা যে পাঞ্জাবি পরেছে, যে কাপড় পরেছে, তার সঙ্গে ওর আগের তুলনা করে দেখেন। ডিজাইনার করে, ডিজাইনার স্টোরে যান, হ্যাঁ, তাহলে পাবলিক কি ভাববে? আপনি তো এমনিও তো কেনা চান, আমরাও তো কিনি, কিন্তু ডিজাইনার স্টোরে আপনি যদি যান, হ্যাঁ, এবং সেখান থেকে আপনি কেনেন, হ্যাঁ, স্টাইলিস্টিক, এমনকি আপনার জুতা, জামা, প্যান্ট, এটাও সব ওই মডেলিং এর কাপড় চোপড় আপনি যদি পরেন, তাহলে হোয়ার ইজ দি মানি? কোথায় টাকা আসছে? আমি আরেকটা এক্সাম্পল দেবো, যে হাসনাত আব্দুল্লাহ যখন বিএমডব্লিউ তে চড়ে ঘোরা শুরু করলো, হ্যাঁ, তাকে একজনে জিজ্ঞেস করলো যে আপনি এত দামি গাড়িতে, না মানে হ্যাঁ, আমার মানে বিএমডব্লিউ প্রাড, দুটার একটা, আমি ভুলে গেছি, কিন্তু সে তখন বলছিল যে আমি তো এটা পেয়েছি, সামনে আমি পাবো মার্সিডিজ বেঞ্জ, এটা সে বলছে। হ্যাঁ, এই ছেলেটি জানে না
না না, যে প্রফেসর ডক্টর মোস্তফা না, সরোয়ার, এটি সম্ভবত ব্যঙ্গাত্মক ভাবেই তিনি বলছিলেন, স্যাটার করে নো নো বলছিলেন। নো নো নো, কিন্তু তার তো গাড়ি ছিল, না না, ওই গাড়ি উনি তো তিনি বলছেন যে এই গাড়িটা কোনো না কোনো ভাইরা পাঠান যে বিভিন্ন সময়, যাই হোক সেই শোনেন, ভাইদের বিষয় নিয়েও আপনি আলাপ হতে পারে। জুয়েল, তিনি জুয়েল, মালিক আপনি নয় এখন পর্যন্ত। না না না, এটা আপনাকে আমি একটা জিনিস বলবো, আপনি তো যুক্তরাষ্ট্রে থাকেন, জি। আপনি যদি কোনো দায়িত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের পদে যান, হুম হুম। আপনাকে কাগজপত্র দেওয়া হবে, এথিক্যালের জন্য পরীক্ষা দিতে হবে, আমরা দিয়েছি, আমি প্রতি সেমিস্টারে 2 বার দিতে হয়েছে অ্যাজ দ্য ভাইস চ্যান্সেলর, 2 বার, মানে 2 বার পরীক্ষা দিতে হয়েছে পাশ করার জন্য, যে আমি যেন জানি যে $45, আমি ভুলে গেছি ফিগারটা, 40 অথবা 45, $45 উপরে কোন রকমের, এমনকি ডিনারে, কম্বাইন্ড ডিনারে ইউ ক্যানট গো এন্ড, মানে কেউ আপনাকে খরচ করলে রিপোর্ট করতে হবে। তাহলে একটা গাড়ি দিয়ে দিল, এবং এটা এটা এই জন্য আমি বললাম যে বাংলাদেশে করাপশন এমন পর্যায়ে, রাইট রাইট, আমি আসলে ethical এগুলোকে dignity- সমর্থন করছি না, আমি আসলে বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের এই আমেরিকার রাজনৈতিক সংস্কৃতি চাইলেও সেখানে কার্যকর করা সম্ভব নয়, এবং না, আমি বাংলাদেশের জানি, রাজনীতিতে এগুলো ঘটে। আসলে কে কত কম চোর, কে কত কম খারাপ মানুষ, জনগণকে বাধ্য হয়ে সেটাই বেছে নিতে হয়, কিছু করার থাকে না। কারো এপিএস 200 কোটি টাকা নিয়ে যায়, কারো পিয়ন 400 কোটি টাকা নিয়ে যায়, এটাই আসলে বাংলাদেশের রাজনীতি। আবার তাদেরকে দেখা যাচ্ছে জনগণ বলছে 47% ভোট দিয়ে, 25% ভোট দিয়ে তাদেরকে প্রধানমন্ত্রী বানাবে। বাস্তবতা, মন্দের ভালো খুঁজতে হয় আপনাকে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে যাই সময় শেষের দিকে, সেটা হলো এই অবস্থায় আমরা দেখছি বিএনপি জামাতকে অ্যাটাক করছে, জামাত বিএনপিকে অ্যাটাক করছে। আবার অ্যাটাক করার সময় খুব সুন্দর কথা বলছে, বলছে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আবার আরেকদল বলছে তোমাদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল, মানে অভিমান করে আওয়ামী লীগকেই এখন তাদের অনেকের ভালো লাগে, কিংবা আওয়ামী লীগের সঙ্গে তারা তুলনা করছেন। দ্বন্দ্বটা এমন জায়গায় চলে যাচ্ছে, কোনো কোনো জায়গায় মাঠের জায়গায় মারামারি সংঘর্ষ রূপ নিচ্ছে। আগামী 2 মাস পর নির্বাচন, তফসিল ঘোষণা হয়ে যাবে, প্রার্থীরা পুরো দমে এলাকায় চলে যাবেন। বয়ান তৈরি করা হচ্ছে, একটা বয়ান তুমি দুর্নীতিবাজ, তুমি চাঁদাবাজ, দখলদার, আরেকজন বলছে তুমি ভাই মুক্তিযুদ্ধের সময় কি করছো আমি কিন্তু ভুলি নাই। এই দুটো বয়ান কতটা রাজনীতির মাঠে টিকবে, এবং ভোটের পার্থক্য এই দুই বয়ানে কতটা বদলে যেতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সামান্য আপনার আগের প্রশ্নের একটু রেফারেন্স টেনে এই উত্তরের মধ্যে আসছি। দেখেন, সময় খুব বাংলাদেশের কম বিপ্লবটা পাবো। কিন্তু জি। বলশেভিক রেভলিউশন কিংবা ইরানিয়ান বিপ্লবের মতো বিপ্লব কিন্তু না, যেখানে একদম ম্যাস পপুলেশন এসে মনে করেন যে প্রত্যেক একদম শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ উল্টিয়ে ফেলেছে। বাংলাদেশের বিপ্লবটা যেটা হয়ে গেছে, এটা হচ্ছে শহরে মানুষের বিপ্লব, স্টুডেন্টদের বিপ্লব, তাই না? এবং এই বিপ্লব কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বেসিক নিডস এর এগেনস্টে এটা বিপ্লব না। বিপ্লব ছিল দুর্নীতি, এবং বহুদিন ধরে মানুষ ভোট দিতে পারে নাই, এবং একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে একটা রেভলিউশন, তাই না? যার ফলে এটা মেজরিটি মানুষের মধ্যে, যারা গ্রামে থাকে তাদের মধ্যে এটা তেমন কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। আর তাছাড়া সব দলই যেহেতু বাংলাদেশে দুর্নীতি করে, দুর্নীতি কোথাও হয় না। বা দেখেন, আমেরিকাতেও কিন্তু একটা প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী গিফট নিতে পারে না, অথচ কাতারের কাছ থেকে যে বড় বিমানটা নিয়েছিল এত মিলিয়ন ডলার, আপনার মনে আছে? এগুলো ঘটনা ঘটেই। আসলে মানুষ আসলে কি চায় সেটা আপনাকে বুঝতে হবে, যে মানুষ কোন আবেগটা ধরে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় আবেগ হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় আবেগ হচ্ছে ধর্ম, বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় আবেগ হচ্ছে যে তারা মানে এন্টি করাপশনে তারা সবসময় নিজেকে দেখতে চায়। বাংলাদেশের মানুষ অল্পতেই সন্তুষ্ট হয়, আবার অল্পতেই বিরাগ ভাজন হয়, অল্পতেই আবেগপ্রবণ হয়, আবার অল্পতেই গোসা রাগ হয়ে তারা কিন্তু আবার শাস্তিও দিতে প্রস্তুত থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের একটা মিক্স কালচার, যেটার মধ্যে দিয়ে আমরা ডেভেলপ করেছি। এখন আসি আপনার এই প্রশ্নের মধ্যে, যে হ্যাঁ, নির্বাচন আসলে তো পাল্টাপাল্টি কথাবার্তা হবে, একে অপরকে আক্রমণ করবে, এটা তো খুব স্বাভাবিক। পৃথিবীর সব ইলেকশনে, ইভেন কি রিসেন্টলি আমেরিকা ইলেকশনে আমরা দেখেছি অনেক নোংরা পাল্টাপাল্টি আপনার আক্রমণ হয়েছে, এত শব্দ বাজে আমেরিকার ইতিহাসে কখনো ব্যবহার করা হয়নি, সেই শব্দগুলো আমরা এখানে দেখেছি। হাওয়েভার, বিএনপি তো অবশ্যই চাইবে জামাতকে পরাজিত করতে, জামাত চাইবে বিএনপিকে পরাজিত, কারণ এই দুইটাই দলে হচ্ছে এখন লিডিং দল। এখন জামাতের অস্ত্রটা কি? জামাতের অস্ত্রটা হচ্ছে বিএনপির দুর্নীতিগুলোকে তুলে ধরা, কারণ অতীতে বিএনপি দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, তিনবার তাদের সময় চ্যাম্পিয়ন হয়ে আমরা বিশ্ব রেকর্ড করেছি। সুতরাং জামাত সেই বিষয়গুলো নিয়ে আসবে। বিএনপি কে মানুষ দেখেছে কাছ থেকে দেখার সুযোগ হওয়ার কারণে যে নেগেটিভ গুলো তৈরি হয়েছে, সেগুলো ন্যারেটিভ গুলো নিয়ে আসবে জামাত, তাই না? এবং বর্তমান সময়ে, বিপ্লব পরবর্তী সময়ে যে মানে ছোট ছোট শহরগুলোতে মানে ছাত্র দল কিংবা বিএনপির যে দুর্নীতিগুলো, যেগুলো আওয়ামী লীগের সময় ছিল, সেগুলো একইভাবে যে রয়ে গেছে, সেগুলোকে জামাত নিয়ে আসবে। অন্য পক্ষে অস্ত্র হিসেবে বিএনপি ইউজ করবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামাতের অবস্থান, এবং সেটাই তো হচ্ছে। মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা ছিল, নিঃশর্তভাবে জাতির কাছে জামাত সরি বলেনি বা ক্ষমা চায়নি, সেই কথাগুলো তো সামনে ইলেকশনে আসবে।
তবে হ্যাঁ, আমরা আশা করি যে এগুলো আসুক, বাংলার মানুষ এগুলো দেখেই বিচার বিবেচনা করে ভোট দিক। কিন্তু যেটা আমরা এক্সপেক্ট করি না সেটা হচ্ছে নোংরা ভাবে আক্রমণ করা কিংবা একে অপরকে আক্রমণ করা, যেটা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি ঘটে গেছে এবং ঘটছে এবং সামনে মনে আরো ঘটবে। বাংলাদেশের মানুষের কিন্তু কোনো ইলেকশনে আমরা এমন দেখি না যেখানে মারামারি হয় না। এই মানে পাড়ায় পাড়ায় মারামারি হয়, দলে দলে মারামারি হয়, ছোটখাটো মারামারি হয়, ককটেল বোমা ফাটানো, এগুলো কিন্তু হয়। এগুলোই হচ্ছে সবচেয়ে খারাপ, যেগুলো আমরা উন্নত দেশের মধ্যে দেখি না। এখানেও আমরা বিরোধিতা দেখি, এখানেও কিন্তু চুল ছেড়াছেড়ি একে অপরকে আক্রমণ হয়, প্রাইমারিতে হয়, বিতর্কে হয়, হোক বাংলাদেশে হওয়া উচিত। কিন্তু যেটা এখানে হয় না সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে একে অপরকে আক্রমণ করা, মারামারি করা, একদল আরেক দলের সাথে গ্যাং তৈরি করে তাদের সাথে ফাইট করা। এগুলো বাংলাদেশে যখন আমরা দেখি তখন আমাদের সত্যি খারাপ লাগে। আমরা এটা এক্সপেক্ট করি না। তবে হ্যাঁ, এটা জিনিস ভালো যে যেইভাবে হওয়া উচিত ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অতখানি খারাপ হয়নি। তবে আপনার নির্বাচনমুখী আমরা এখন নির্বাচনে সবাই ভালো করতে চায় এবং এই বদ্ধ পরিকল্পনা থেকেই অনেকেই কিন্তু ওই বড় ধরনের জিজ্ঞাসামূলক আক্রমণের দিকে কিন্তু এখনো যায়নি। যদি এই পরিবেশটা বিরাজ থাকে তাহলে আমরা মনে করি একটা সুষ্ঠু, স্বাভাবিক এবং ভালো ইলেকশন আমরা পেতে যাচ্ছি। শঙ্কার জায়গা কিংবা সম্ভাবনার জায়গাটা আসলে ওইখানেই যে পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনটা তখনই আসলে গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ সবকিছু তকমা লাগানো যাবে যদি নির্বাচনের দিন বড় ধরনের সহিংসতা না ঘটে, নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু হয় এবং সর্বোপরি জনগণ যেটা চেয়েছেন, গত 3টে নির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের মধ্যে একটা আফসোস আছে যে ভোট কেন্দ্রে গিয়ে হয়তো দেখেছেন আগের দিন রাতে ভোট হয়ে গেছে কিংবা তার ভোটটা কেউ একজন দিয়ে গেছে। 2026 নির্বাচনে এমনটি হবে না। জনগণ নিশ্চিন্তে ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ করে নিক না কেন আগামী 5 বছরের জন্য তাকে তারা পছন্দ করে নিক, আমাদের শুভকামনা থাকবে। আমরা হয়তো আরো বিশ্লেষণ করার সুযোগ পাবো নির্বাচনের আগে। আজকের মতো এখানেই শেষ করছি। প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।